আসসালামু আলাইকুম। সাকিব স্টোরি লাউঞ্জে আবারও আপনাদেরকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ আমরা পৌঁছে গেছি তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে এর চূড়ান্ত ও শেষ পর্বে। আগে পর্বগুলোতে আপনি শুনেছেন ভালোবাসা, দূরত্ব আর স্মৃতির মেলবন্ধনে এক মন ছুঁয়ে যাওয়া যাত্রা। আজ আমরা শুনব সেই যাত্রার শেষ অধ্যায়, যেখানে কিছু প্রশ্নের উত্তর মিলবে, কিছু উত্তর রয়ে যাবে পাঠকের মনে। চলুন তবে দেরি না করে শুরু করা যাক আজকের আবেগ ঘন পর্ব। জামিল সাহেব চুপচাপ সিগারেট টানতে লাগলেন। শ্রাবণী বলল, বাবা, আমার মনে হয় তুমি আমাকে কিছু বলতে এসেছো। এখন বুঝতে পারছো না বলা ঠিক হবে কি না। দ্বিধার মধ্যে পড়েছো, বলে ফেলো। জামিল সাহেব বললেন, একটু আগে তুই যে কাণ্ডটা করেছিস তা আমার পছন্দ হয়নি। সে কথাই বলতে এসেছি। কোন কাণ্ডের কথা বলছো? হরবোলাকে যে 1,000 টাকা দিয়েছি সেটা? হ্যাঁ। 1,000 কেন? ইচ্ছে হলে তুই 5,000 টাকা দিবি, সেটা কোনো কথা না। কিন্তু যেখানে আমি 200 টাকা দিয়েছি সেখানে তুই আমাকে ডিঙ্গিয়ে 1,000 টাকা দিলি। তুই আমাকে ছোট করলি। বাবা, আমি ওর কাণ্ড কারখানা দেখে মুগ্ধ হয়েছিলাম। আমি ভেবেছিলাম আমরা যেমন মুগ্ধ হয়েছি তুমিও লোকটাকে ঠিক সেরকম মুগ্ধ করবে। কিন্তু তুমি তাকে মাত্র 200 টাকা দিলে। আমার মনটা খারাপ হয়ে গেল। এই দরিদ্র দেশে 200 টাকা মাত্র না মা। তোর কাছে মাত্র মন হয়েছে, ওর কাছে এই ছিল অপ্রত্যাশিত। ও প্রচণ্ড রকম খুশি হয়েছিল। হ্যাঁ, খুশি অবশ্যই হয়েছিল, কিন্তু তুমি তার খুশি হবার ক্ষমতা অতিক্রম করতে পারোনি। আমি করেছি। 1,000 টাকা পেয়ে কিরকম ভেউ ভেউ করে কাঁদছিল। ওর কান্না দেখে আমার নিজের চোখে পানি এসে গেল। যে কাজটা আমি করলাম সে কাজটা তুমি কেন করতে পারলে না? তোমার তো টাকার অভাব নেই। টাকা থাকলেই সব সময় এমন দেয়া যায় না। পাবলিক ফিগারদের দিকে সবার চোখ থাকে। সবাই বলবে, জামিল সাহেব 2 হাতে টাকা ছড়ায়, কোথায় পায় এত টাকা? কে কি ভাববে না ভাববে তাই মেনে আমাদের চলতে হবে। তোমাকে না চললেও চলবে, কিন্তু আমাকে চলতে হবে। শ্রাবণী নিচু গলায় বলল, বাবা, আমি তোমাকে হার্ট করে থাকলে ক্ষমা চাচ্ছি। আমি কাউকে হার্ট করতে চাই না, কিন্তু আমার ভাগ্য এত খারাপ যে সবাইকেই হার্ট করি। জামিল সাহেব উঠতে উঠতে বললেন, আচ্ছা ঠিক আছে, এটা এমন কিছু না। লেট আস ফরগেট ইট। শ্রাবণী কাঁদছে। বাবা কঠিন কিছু বললেই তার চোখে পানি আসে। একটু আগে চাঁদ উঠেছে, আলো এখনো স্পষ্ট হয়নি। স্বপ্ন স্বপ্ন আলো। নবনী এবং শাহেদ হাঁটছে। নবনী তার অভ্যাস মতো মাটির দিকে তাকিয়ে হাঁটছে। পায়ের নিচে চকচকে সাদা বালি। নবনীর মনে হচ্ছে চিনির দানার উপর দিয়ে হাঁটছে। খানিকটা বালি এনে জিভে ছোঁয়ালে মিষ্টি লাগবে। নবনী নিচু হয়ে কিছু বালি হাতে নিল। শাহেদ বলল, কি করছো? কিছু করছি না, বালি নিয়ে খেলছি। তুমি হাতে নিয়ে দেখো কি ঝকঝকে বালি। হাত পাতো, তোমার হাতে কিছু বালি দিয়ে দিই। শাহেদ বলল, শ্রাবণীর মধ্যে তো আছেই, তোমার মধ্যেও অনেক ছেলে মানুষই আছে। নবনী বলল, আমাদের সবার মধ্যেই আছে, তোমারও আছে, থাকলেও চাপা পড়ে আছে, পাথর চাপা। পাথরটা সরিয়ে ফেলো, তারপর আমার সঙ্গে কিছু ছেলে মানুষই করো। শাহেদ হাসতে হাসতে বলল, কি করতে বলছো? তোমার যা করতে ইচ্ছে হয় করো। জুতো খুলে ফেলে চলো আমরা ওই চরে চলে যাই। মাঝখানে পানি খুব অল্প, হাঁটু পানিও না। চলো যাই। তারা চরে গিয়ে উঠল। চরের বালি আরো পরিষ্কার, ঝকঝক করছে। নবনী বলল, তোমার কাছে কি মনে হচ্ছে না সাদা চাদর বিছানো? আমার কাছে বালি বিছানো বলেই মনে হচ্ছে। ছেলেরা বাই নেচার প্র্যাকটিক্যাল ধরনের হয়। কল্পনা বিলাস ছেলেদের এমনিতে কম, আমার আরও কম। আমি হলাম ব্যবসায়ী মানুষ। ব্যবসায়ী মানুষের কল্পনা শক্তি থাকে না, খুব কম থাকে। তুমি একজন কবি সাহিত্যিকের নাম বলতে পারবে না যে ব্যবসায়ী। চরের বালি দেখে আমার জানতে ইচ্ছে হচ্ছে বাণিজ্যিকভাবে এই বালি নিয়ে বিক্রি করা যায় কিনা।
কেন বাজে রসিকতা করছো? এসো বসি। তোমার সুন্দর শাড়ি নষ্ট হয়ে যাবে না? হোক নষ্ট। তারা পাশাপাশি বসল। নবনী হালকা গলায় বলল, তুমি হঠাৎ চলে আসায় আমি যে কি পরিমাণ খুশি হয়েছি তা কোনোদিন তোমাকে বুঝিয়ে বলতে পারবো না। আমার ছুটিটাই অন্যরকম হয়ে গেছে। তোমার ভাবভঙ্গি দেখে আমি অবশ্যই কিছুই বুঝতে পারিনি। শ্রাবণী বরং অনেক হইচই করছে। আমি শ্রাবণীর মতো না। আনন্দিত হলেও চুপ করে থাকি, কষ্ট পেলেও চুপ করে থাকি। গাছের মতো। হ্যাঁ, গাছের মতো। নিজের আনন্দ বা দুঃখের কোনো কথাই কাউকে জানাতে ইচ্ছা করে না। শায়দ সিগারেটের প্যাকেট বের করতে করতে বলল, একজন কেউ বোধহয় থাকা দরকার যাকে সব কথা বলা যায়। হয়তো দরকার। আমি ঠিক করেছি কি জানো, আমি সারা জীবনে শুধু একজন মানুষ রাখবো যাকে সব কিছু বলবো। কখনো দ্বিতীয় কেউ থাকবে না। সেই ভাগ্যবান একজনটিকে আমি। নবনী ছোট করে নিঃশ্বাস ফেলে বলল, এখনো ঠিক জানি না। এখনো জানি না মানে? সত্যি জানি না। যে ছেলেটিকে তুমি 2 দিন পর বিয়ে করতে যাচ্ছ তাকে তুমি সব কথা বলতে পারবে না? হয়তো পারবো, কিন্তু আমি এখনো জানি না। স্বামী হলেই তাকে সব কথা বলা যায় না তো। বেশিরভাগ স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু অনেক দূরত্ব থাকে। আমার বাবা মাকে দিয়েই দেখি। তারা দীর্ঘদিন পাশাপাশি বাস করেছেন। রাতের পর রাত একই খাটে ঘুমোচ্ছেন। বাবার অসুখ হলে মা রাত জেগে সেবা করছেন। কিন্তু কি ভয়ঙ্কর দূরত্ব তাদের মধ্যে। আমার ধারণা মা সারা জীবন এমন কাউকে পাননি যাকে সব কথা বলতে পারেন। আবার বাবাও হয়তো কাউকে পাননি যাকে সব কথা বলতে পারেন। তাদের হয়তো দরকার নেই। হ্যাঁ, তাও হতে পারে। তাদের হয়তো প্রয়োজন নেই, কিন্তু আমার আছে। আমি একজন কাউকে আমার সব কথা বলতে চাই। শাহেদ সিগারেটে লম্বা টান দিয়ে বলল, আমাকে বিবেচনার মধ্যে রাখতে পারো। তোমার সব গোপন কথা শুনতে হলে কি সব গুণাগুণ থাকতে হবে তা অবশ্যই জানি না। তুমি আমার কথাগুলি খুব হালকাভাবে নিচ্ছ। হালকাভাবে নিচ্ছি না নবনী, আমি খুব সিরিয়াসলি নিচ্ছি। তোমাকে আমি ঠিক বুঝতে পারি না। বুঝতে না পারার মতো কি করলাম? অনেক কিছুই তুমি করো। তুমি আমাকে কনফিউজ করতে চাও। একটা উদাহরণ দাও। থাক, উদাহরণ দিতে চাচ্ছি না। নবনী বলল, তোমার কিছু মনে পড়ছে না বলে উদাহরণ দিতে পারছো না। মনে পড়লে নিশ্চয় দিতে। শাহেদ বলল, মনে পড়লেও দিতাম না। উদাহরণ দেয়া মানে ঝগড়া করা। এখানে আমি ঝগড়া করতে চাই না। আমি অন্য কিছু চাই। নবনী ক্ষীণ গলায় বলল, কি চাও? তোমার মনে আছে নিশ্চয়ই, তুমি বলেছিলে আমি যা চাবো তাই পাইবো। নবনী বলল, চলো উঠা যাক। আমাদের নিতে আসছে। কে নিতে আসছে? রহমত ভাই আসছে, ওই দেখো। নবনী উঠে দাঁড়ালো। রহমত লম্বা লম্বা পা ফেলে এদিকে আসছে। শাহেদ বলল, ওকে চলে যেতে বলো। আমার বসে থাকতে ভালো লাগছে। বসি আরও কিছুক্ষণ। নবনী বলল, আমার বসে থাকতে ভালো লাগছে না, শীত লাগছে। শাহেদ বলল, মনে হচ্ছে হঠাৎ তুমি আমার উপর রেগে গেছো। তোমাকে রাগানোর মতো কিছু কি করেছি? নবনী জবাব দিল না। ডাক বাংলোর দিকে হাঁটতে শুরু করলো। পেছনে পেছনে শাহেদ আসছে। চাঁদের আলো এখন আরো পরিষ্কার হয়েছে। অস্পষ্ট ছায়া ছায়া ভাব দূর হয়েছে। ঘরে ঢুকে নবনী দেখল জাহানারা শোবার ঘর অন্ধকার করে শুয়ে আছেন। তার মাথার চুলে বিনি করে দিচ্ছে মিলু বুয়া। নবনী বলল, কি হয়েছে? জাহানারা বললেন, মাথা কেমন জানি করছে। তোরা খেয়ে নে, আমি উঠতে পারবো না। বেশি খারাপ লাগছে মা। জাহানারা জবাব দিলেন না। নবনী বলল, ডাক্তারকে খবর দিতে বলবো? জাহানারা বিরক্ত গলায় বললেন, কাউকে খবর দিতে হবে না, তুই যা। নবনী বের হয়ে এলো। জাহানারা মিলুকে দরজা বন্ধ করে দিতে বললেন। দরজা ভেতর থেকে বন্ধ হয়ে গেল। রাতে শ্রাবণীও কিছু খেলো না। তার নাকি গলা ব্যথা করছে। খাবার টেবিলে জামিল সাহেবও গম্ভীর হয়ে বসে রইলেন। নবনী বলল, তোমারও কি শরীর খারাপ লাগছে বাবা? না, আমার শরীর ঠিকই আছে। তোর মাকে নিয়ে সমস্যা। রাতে ঘুমায় না, জেগে বসে থাকে। কাল রাত 3টার সময় উঠে দেখি সে ডাইনিং হলে বসে আছে।
উলের কি যেন বানাচ্ছে। আমি বললাম, কি বানাচ্ছ? সে বলল, কিছু না। নবনী বলল, নতুন জায়গায় মার ঘুম আসে না। জামিল সাহেব তিক্ত গলায় বললেন, নতুন জায়গা পুরাতন জায়গা কিছু না, কোনো জায়গাতেই তার ঘুম আসে না, বাড়িতেও তো ঘুমায় না। শাহেদ বলল, ভালো কোনো ডাক্তার টাক্তার দেখানো দরকার মনে হয়। জামিল সাহেব বললেন, ভালো ডাক্তারের কোনো অভাব নেই, প্রচুর আছে, দেশে আছে, বিদেশে আছে। দেখতে না চাইলে কিভাবে কি করব? ছুটি কাটাতে এসে যদি এমন অসুখ বিসুখের যন্ত্রণায় পড়ি তাহলে ভালো লাগে? রান্না ছাড়াও তো এই পৃথিবীতে আরো কাজকর্ম আছে। নবনী বলল, বাবা, তুমি বেশি রেগে যাচ্ছ। আমি খুব কম রেগেছি মা, খুবই কম। আমি সবাইকে সবার মতো থাকতে দেই, কারোর ছুটি নষ্ট করতে চাই না। আমার থিওরি হলো, বেড়াতে এসেছি, বেড়াতে এসে যেভাবে আনন্দ পেতে চায় পাক। তোর মা রান্নাঘরে দরজা বন্ধ করে বসে থাকতে চাচ্ছে, থাক। শ্রাবণী একবার রাত ৩টার সময় একা একা নদীর পাড়ে গেল। আমি রাগ করেছি, কিন্তু কিছুই বলিনি। এখন শুনলাম সে একটা মই জোগাড় করেছে, ছাদে উঠবে। ছাদ এমন কি জিনিস যে মই এনে উঠতে হবে? নবনী হেসে ফেলল। মেয়ের হাসি মুখ দেখে জামিল সাহেবও কিছুক্ষণের মধ্যে হেসে ফেলল। সাহেদের দিকে তাকিয়ে বললেন, পারিবারিক অনেক সমস্যা তোমার সামনেই আলাপ করলাম। তোমাকে পরিবারের একজন ধরি বলেই তা করেছি। আমি আমার সমস্যা বলে বেড়াই না, ইচ্ছাও করে না, সময়ও নেই। সাহেদ প্রসঙ্গ পাল্টাবার জন্য বলল, এত জায়গা থাকতে আপনি এখানে ছুটি কাটাতে কেন এসেছেন চাচা? যুবক বয়সে একবার এখানে এসেছিলাম, পাখি শিকারের জন্য এসেছিলাম। এই ডাকবাংলোয় ছিলাম। এখান থেকে 10 মাইল দূরে মাহিন্দার জলা নামে একটা বিলের মতো আছে, সেখানে পাখি শিকারের জন্য গিয়েছিলাম। অদ্ভুত দৃশ্য, আবারও সেই দৃশ্য দেখার জন্যেই এসেছি। দৃশ্য কি দেখব? যন্ত্রণায় যন্ত্রণায় অস্থির। এবারও কি পাখি শিকার যাবেন? পাগল হয়েছ? মন্ত্রী হয়ে পাখি শিকারে গেলে উপায় আছে, সব পত্রিকায় ফ্রন্ট পেজে ছবি চলে যাবে। তবে তোমরা যাও, দেখে আসো। পাখি শিকারের দরকার নেই, ব্যাপার কি দেখে আসো। থানার একটা স্পিড বোট আছে, নষ্ট ছিল, ঠিক করেছে, কাল ভোরে তোমাদের নিয়ে যাব। আপনি যাবেন না? না, আমি যাব না। আমি সঙ্গে থাকলে তোমরা মন খুলে হইচই করতে পারবে না। তাছাড়া এদিকে আমার কিছু কাজও আছে। শাহেদ বলল, বেড়াতে এসেছেন, এখন আবার কি কাজ? আপনিও চলুন, সবাই মিলে হইচই করে আসি। জামিল সাহেবের খাওয়া হয়ে গেছে। তিনি হাত ধুতে ধুতে বললেন, আমি যেতাম, পাখি দেখার জন্যই এসেছি, কিন্তু এখন যদি যাই আমাকে একা যেতে হবে। নবনীর মাকে সঙ্গে নেওয়া যাবে না, এইভাবে যাওয়া যায় না। শাহেদ বলল, আমরা উনাকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করব। পারবে না, পৃথিবীর সব কাজ পারবে, এই কাজটা পারবে না। আমার অ্যাডভাইস হচ্ছে, চেষ্টা করতেও যেও না। তার মেজাজ এখন আকাশে উঠে আছে, চেষ্টা করতে যাবে সে একটা বিশ্রী কাণ্ড করবে। আমি চাই না এখন একটা বিশ্রী কাণ্ড হোক। নবনী, জি বাবা। তোর মাকে কিছু খাওয়াতে পারিস কি না দেখ, সে দুপুরেও কিছু খায়নি। জাহানারার ঘরের দরজা বন্ধ, তিনি দরজা খুললেন না। ভেতর থেকে মিলু বলল, আফা, আপনারে চলে যাইতে বলেছে। নবনী বলল, ঠান্ডা পানি এনেছি মা, দরজা খোলো, পানিটা রেখে যাই। জাহানারা কঠিন গলায় বললেন, পানি লাগবে না, তুই ঘুমোতে যা। নবনী ঘুমোতে এলো অনেক রাতে, 12টা পার করে। শ্রাবণী জেগে আছে, গভীর মনোযোগে বই পড়ছে। গল্পের বই না, পাঠ্য বই। সব গল্পের বই সুটকেসে ঢুকিয়ে তালা দিয়ে দেওয়া হয়েছে। এখন শুরু হয়েছে পাঠ্য বইয়ের পালা। নবনী বলল, এখনো জেগে আছিস? তোর না গলা ব্যথা? শ্রাবণী বলল, শুধু গলা ব্যথা না আপা, জ্বর এসেছে। কপালে হাত দিয়ে দেখ। নবনী কপালে হাত দিল। আসলেই জ্বর, বেশ জ্বর। নবনী বলল, তুই এই জ্বর নিয়ে দিব্যি পড়াশোনা করে যাচ্ছিস? হুম। আমি কোনো কিছুকেই পাত্তা দিই না। তাছাড়া আমার হচ্ছে ভালুক জ্বর, এই আছে এই নেই। তোমার সঙ্গে খানিকক্ষণ গল্প করে যখন বিছানায় শুতে যাব
তখন দেখবে জ্বর নেই। তুই কি কিছু খাবি? খিদে লেগেছে? না, তেঁতুলের আচার খেতে ইচ্ছে হচ্ছে। সেটা তো এখানে পাওয়া যাবে না। কাল চেয়ারম্যান চাচাকে বলবো। নবনী খাটে বসতে বসতে বলল, তুই খুব সুখে আছিস। শ্রাবণী বলল, হ্যাঁ, সুখে আছি। আমাকে কেউ অসুখী বলতে পারবে না। আমাকে অসুখী করা খুব কঠিন। তুমি আমার মতো না, তোমাকে 1 সেকেন্ডে অসুখী করা যায়। চুপ কর তো, আয়, ঘুমোতে আয়। শ্রাবণী বাতি নিভিয়ে ঘুমোতে গেল। বোনকে জড়িয়ে ধরে বলল, আজ আমরা খানিকক্ষণ গল্প করব, কেমন আপা? আচ্ছা, গল্প কর, আমি শুনি। শাহেদ ভাই আসায় ভালোই হয়েছে। তোমার সঙ্গে আমি খানিকক্ষণ গল্প করার সুযোগ পাচ্ছি। এমনিতে বুঝি আমার সঙ্গে গল্প করার সুযোগ পাস না? হুম, পাই না। রাতে পাশাপাশি শুয়ে গল্প করার অন্যরকম আনন্দ। আচ্ছা আপা, আজ নাকি তুমি ওই মাস্টার সাহেবের খোঁজে গিয়েছিলে? কে বলল? আমি অনুমান করছি। চেয়ারম্যান চাচা বললেন তুমি বটগাছের কাছে গিয়েছিলে। সেখান থেকে ধারণা করলাম তুমি নিশ্চয়ই ইংরেজির অধ্যাপকের সন্ধানে গিয়েছ। আমি গাছটাই দেখতে গিয়েছিলাম, কারো সন্ধানে যাইনি। রেগে যাচ্ছ কেন আপা? সাধারণ কথা বলছি, তুমি রেগে যাচ্ছ? ওই ভদ্রলোক সম্পর্কে তোমার এক ধরনের কৌতূহল আছে বলেই আবারও তুমি বটগাছটার কাছে গিয়েছ। তুমি মনে মনে আশা করেছিলে যে বটগাছের কাছে ওই ভদ্রলোকের দেখা পেয়ে যাবে। আমি এমন কিছুই ভাবিনি। তুই কি মনের ডাক্তার হয়ে গেছিস? শ্রাবণী হালকা গলায় বলল, আমাদের সমস্যা কি জানো আপা? আমরা বেশিরভাগ সময়ই জানি না আমরা কি চাই। যেটা চাই বলে মনে হয়, আসলে সেটা চাই না। তুমি তীব্রভাবে শাহেদ ভাইয়ের সঙ্গ কামনা করছো। এটা এক ধরনের ভ্রান্তিও হতে পারে। হয়তো তুমি অন্য কিছু চাচ্ছ, বুঝতে পারছো না। নবনী বিরক্ত হয়ে বলল, এইসব কথা তুই কোন উপন্যাস থেকে বলছিস? শ্রাবণী খিলখিল করে হেসে ফেলল। নবনী বলল, হাসি বন্ধ কর, রাগে গা জ্বলে যাচ্ছে। শ্রাবণী আরো শব্দ করে হেসে উঠল। অনেক কষ্টে হাসি থামিয়ে বলল, তোমার রাগ আমি আরো বাড়িয়ে দিচ্ছি। এই যে শাহেদ ভাইয়ের কথাই ধরো, শিক্ষিত, বুদ্ধিমান, কৃতি এবং সুপুরুষ একজন মানুষ। নিজের উপর তার প্রচণ্ড আত্মবিশ্বাস। তার ধারণা নিজেকে তিনি ভালো করেই জানেন, আসলে কিন্তু জানেন না। তার মানে কি? আমার ধারণা তোমার চেয়ে আমি শ্রাবণী চৌধুরী তার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। চট করে রেগে যেও না আপা, প্রমাণ দিচ্ছি। আমি এই শীতের মধ্যে তাকে কুয়োর পানিতে গোসল করতে বললাম। তিনি যথারীতি গোসল করে ঠান্ডা বাঁধালেন। আমি বললাম, শাহেদ ভাই, কুয়াতলায় চা খেতে খুব ভালো লাগে। উনি রেগুলার সেখানে চা খাওয়া শুরু করলেন। বিকেলে আমরা ব্যাডমিন্টন খেলছিলাম। তুমি চুপচাপ একা বসেছিলে। তিনি তোমাকে ফেলে আমার সঙ্গে ব্যাডমিন্টন খেলতেই আনন্দ পাচ্ছিলেন। খেলাটা তার কাছে জরুরি ছিল না, আমার সঙ্গটা অনেক জরুরি ছিল। এই যে তিনি সব কাজকর্ম ফেলে এখানে ছুটে এলেন, তার পেছনে তোমার যতটা ভূমিকা, আমার ধারণা আমার নিজের ভূমিকা অনেক বেশি। নবনী বলল, তোর জ্বর অনেক বেড়েছে। তুই অসুস্থ মেয়ের মতো কথা বলছিস। এসব সুস্থ কোনো মেয়ের কথা না, এসব হলো বিকারগ্রস্ত মেয়ের কথা। সমস্যা শাহেদের না, সমস্যা তোর। শ্রাবণী হাই তুলতে তুলতে বলল, আমার কোনোই সমস্যা নেই আপা। আমার সমস্যা থাকলে এত সহজে এইসব কথা তোমাকে বলতে পারতাম না। সমস্যা কোথায় আমি তোমাকে ধরিয়ে দিলাম। আমি যা বলছি তা যে জ্বরের ঘোরে অসুস্থ হয়ে বলছি তাও কিন্তু না। আমি যা বলেছি তা প্রমাণ করে দিতে পারবো। কিভাবে? কাল আমাদের 3 জনের পাখি শিকারে যাবার কথা। শেষ মুহূর্তে আমি বলবো যাব না। তখন দেখবে শাহেদ ভাই বলবেন, থাক, বাদ দাও, যাওয়া বাতিল হয়ে যাবে। নবনী ক্ষীণস্বরে বলল, তুই এমন সব অদ্ভুত কথা বলছিস কেন রে শ্রাবণী? তোর কি হয়েছে? আমার কিছুই হয়নি আপা, যা সত্যি আমি তাই বলছি। যা সত্যি তা তুই বলছিস না। দিনরাত গল্পের বই পড়ে পড়ে
তোর মাথা অন্যরকম হয়ে গেছে। তুই বানিয়ে বানিয়ে প্রচুর মিথ্যা কথা বলছিস। এখানে কোনো ইংরেজ মহিলার কবর নেই। তুই আমাকে বললি কবর আছে। আমি খোঁজ নিলাম। নবনী থেমে গেল। আর কথা বলা অর্থহীন। শ্রাবণী ঘুমিয়ে পড়েছে। নবনী খুব ভোরে ঘর থেকে বের হলো। শ্রাবণী তখনও ঘুমোচ্ছে। কোলবালিশ জড়িয়ে এলোমেলো হয়ে শুয়ে আছে। তার শোয়া দেখে মনে হবে বাচ্চা একটা মেয়ে। প্রচণ্ড শীতেও গায়ে কখনো লেপ থাকে না। ভোরবেলার দিকে খুব শীত পড়ে। আজও পড়েছে। শ্রাবণীর গায়ে লেপ নেই। কোলবালিশ জড়িয়ে সে শীতে কাঁপছে। ঘর থেকে বের হবার সময় নবনী ছোট বোনের গায়ে লেপ তুলে দিল। কেমন বাচ্চাদের মতো ঘুমিয়ে থাকে। বড় মায়া লাগে। নবনীর নিজেরও শীত লাগছে। শাড়িটা ভালো মতো গায়ে জড়িয়ে সে ডাকবাংলোর মূল বারান্দায় চলে এলো। শাহেদ বারান্দায় বসে আছে। এত ভোরে সে কখনো উঠে না। শাহেদ নবনীকে দেখে খুশি খুশি গলায় বলল, গুড মর্নিং প্রিন্সেস। নবনী বলল, গুড মর্নিং। শাহেদ বলল, আজ কেন জানি ভোর 5টার সময় ঘুম ভেঙে গেছে। তারপর হাজার চেষ্টা করেও ঘুম আসে না। শেষমেশ বারান্দায় এসে বসে আছি। কি প্রচণ্ড কুয়াশা হয়েছে দেখছো? হ্যাঁ, খুব কুয়াশা। আজ তো আবার স্পিড বোটে করে বেড়াতে যাবার কথা। কুয়াশা না কাটলে যাব কিভাবে? রওনা হতে অনেক দেরি হবে। নবনী কিছু বলল না। শাহেদ বলল, তোমার ঘুম ভেঙেছে ভালো হয়েছে। চলো কুয়াশার মধ্যে হেঁটে আসি। মর্নিং ওয়াক। তার আগে আমাকে চা খেতে হবে। নবনী, চা বানাতে পারবে? পারবো না কেন? তাহলে দয়া করে চা বানিয়ে নিয়ে এসো। আমি কুয়োতলায় যাচ্ছি। কুয়োতলা বেশ একটা ইন্টারেস্টিং জায়গা। শ্রাবণীর কথা প্রথম বিশ্বাস করিনি। এখন দেখি কুয়োতলায় বসে চা খেতে অন্যরকম লাগে। তুমি যাও কুয়োতলায়, আমি চা নিয়ে আসছি। নবনী রান্নাঘরে ঢুকে দেখে জাহানারা ইতোমধ্যেই চুলায় কেতলি বসিয়ে ময়দা মাখছেন। লুচি তৈরি হবে। জাহানারা বললেন, তোকে এমন দেখাচ্ছে কেন রে নবু? কেমন দেখাচ্ছে? মনে হচ্ছে শরীর খুব খারাপ। রাতে ঘুম হয়নি? হয়েছে। জ্বর টর আসেনি তো নবু? হুম। দেখি কাছে আয়, গায়ে হাত দিয়ে দেখি। তুমি তো ময়দা মাখছো, গায়ে হাত দেবে কি করে? জাহানারা বললেন, তুই আমার গালের সঙ্গে তোর গাল লাগা, তাতেই বুঝবো। নবনী এসে মাকে জড়িয়ে ধরল। জাহানারা নবনীর মুখ দেখতে পেলেন না। তিনি বুঝতে পারছেন নবনী কেঁপে কেঁপে উঠছে। তার বুকে একটা ধাক্কা লাগলো। নবু, মা কি হয়েছে তোর? কেন জানি মা, কিছু ভালো লাগছে না। ভালো না লাগার মতো কিছু কি হয়েছে? না। তুই তো মাঝে মাঝে অকারণেই সায়েদের সঙ্গে ঝগড়া করিস। ঝগড়া হয়নি তো? না, ঝগড়া হয়নি। 2 কাপ চা বানাও তো মা। তুই বানিয়ে নিয়ে যা, আমার হাত বন্ধ। শাহেদের কাপে চিনি 8 চামচ বেশি দিবি। ও চিনি বেশি খায়। ওই তাকের ওপর টি ব্যাগ আছে। নবনী চা বানাচ্ছে। জাহানারা ময়দা মাখা বন্ধ করে মেয়ের মুখের দিকে তাকিয়ে আছেন। তিনি অবশ্যই প্রায়ই মেয়ের মুখের দিকে তাকিয়ে থাকেন। যত দিন যাচ্ছে মেয়েটা ততই সুন্দর হচ্ছে। এত সুন্দর যে মাঝে মাঝে মেয়েটাকে তার রক্তে মাংসের মানুষ বলেই মনে হয় না। নবনী বলল, মা, তোমার জন্য 1 কাপ চা বানাবো? না। না কেন মা? খাও না। মেয়ের হাতে বানানো চা খাওয়া যায়। এসো, আমরা দুজন বসে চা খাই। আচ্ছা ঠিক আছে। নবনী শাহেদের চায়ের কাপ হাতে উঠে গেল। খাবার ঘরে গিয়ে ডাকলো, মিলু বুয়া। মিলু দৌড়ে এলো। নবনী খানিকটা অস্বস্তির সঙ্গে বলল, এই চাটা তোমার শাহেদ ভাইকে একটু দিয়ে আসো তো, কুয়োতলায় আছে। পিরিচ দিয়ে ঢেকে নিয়ে যাও। মিলু চায়ের কাপ হাতে নিতে নিতে বলল, আমার শরীর রাইতে খুব খারাপ গেছে। কি হয়েছে? মাথা তো নাকি খুব যন্ত্রণা হয়েছে। বারিন্দার এই মাথায় ওই মাথায় হাঁটছেন। ডাকলে না কেন আমাকে? ডাকতে চাইছিলাম, আম্মা নিষেধ করলো। তুমি চা নিয়ে যাও মিলু বুয়া, ঠান্ডা হয়ে যাচ্ছে।
জাহানারা মেয়ের সঙ্গে বসে চা খাচ্ছেন। তাকে দেখে মনে হচ্ছে না রাতে তার শরীর খারাপ করেছিল, তবে তাকে ক্লান্ত দেখাচ্ছে। নবনী বলল, গতরাতে তোমার একেবারেই ঘুম হয়নি, তাই না? হয়েছে কিছু, চেয়ারে বসে বসে ঘুমিয়েছি। মিলু বুয়া বলছিল খুব নাকি মাথার যন্ত্রণা হচ্ছিল। মাথার যন্ত্রণা তো সব সময়ই হয়, সেটা কিছু না। আমার মনে হয় ভালো মতো ডাক্তার দেখানো উচিত, নয়তো পরে হঠাৎ ধরা পড়বে মাথায় টিউমার হয়েছে। আমরা আগে কিছু বুঝতে পারিনি। এবার ঢাকা গিয়ে তুমি খুব ভালো করে চিকিৎসা করাবে। আচ্ছা, করাবো। কথা দিচ্ছ কিন্তু মা? আচ্ছা। নবনী চা শেষ করে বাবার খোঁজে গেল। জামিল সাহেব এমনিতে খুব ভোরে ওঠেন, ফজরের নামাজ পড়েন। এখানে এসে নিয়মের ব্যতিক্রম হচ্ছে, তিনি ভোরে উঠতে পারছেন না। আজ তারও ব্যতিক্রম হয়েছে। তিনি ফজর ওয়াক্তে উঠে নামাজ পড়েছেন, এখন আবার ঘুম পাচ্ছে। ঘুমিয়ে পড়বেন কিনা ভাবছেন। নবনীকে ঢুকতে দেখে তিনি আনন্দিত গলায় বললেন, আমার বড় মেয়ে কেমন আছে গো? ভালো আছি বাবা। ছুটি কেমন লাগছে? খুব ভালো লাগছে। আজ তোদের প্রোগ্রাম কি? স্পিড বোটে করে পাখি দেখতে যাব। যা কুয়াশা পড়েছে, রওনা হতে হতে বেলা হয়ে যাবে। আসল দৃশ্য কিছু দেখতে পাবি না, নকলটাই দেখব বাবা। আসল দৃশ্যের চেয়ে নকল দৃশ্য সব সময় অনেক বেশি ইন্টারেস্টিং হয়। জামিল সাহেব হো হো করে হাসলেন, মনে মনে বললেন, বাহ, মেয়েটা তো খুব সুন্দর করে কথা বলল। মেয়ে দুটার সঙ্গে কথা বলাই হয় না, দিনের বেশিরভাগ সময় কাটে মিটিংয়ে, বাকি সময়টা আজে বাজে লোকদের তদবির শুনে। সিনিয়রকে ডুবিয়ে জুনিয়র প্রমোশন পেয়েছে, সেই তদবির। ঢাকা থেকে কুষ্টিয়ায় বদলি করে দিয়েছে, বদলি ফেরানোর তদবির। একজন এসেছিল ওয়াসার পানির লাইন কেটে দিয়েছে, লাইন বসানোর তদবিরে। সামান্য পানির লাইন বসানোর মন্ত্রীর তদবির লাগে? ঘাড় ধরে লোকটাকে বের করে দেবার ইচ্ছা হয়েছিল, তা করেননি, বরং হাসি মুখে তার সমস্যা শুনেছেন এবং সেক্রেটারিকে বলেছেন ওয়াসার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে বলে দিতে। মন্ত্রী পর্যন্ত যারা পৌঁছাতে পারে তারা ক্ষমতাবান মানুষ, এদের অগ্রাহ্য করতে নেই। তিনি কাউকে অগ্রাহ্য করেন না, সবার সমস্যাই শুনেন, শুধু নিজের মেয়েদের কোনো কথা শোনার সময় পান না। ছুটির 7 দিন পুরোপুরি মেয়েদের সঙ্গে কাটাবেন ভেবেছিলেন, তাও হচ্ছে না। নবনী মা, বসতো আমার পাশে। নবনী বসল। জামিল সাহেব বললেন, মার মুখটা এমন মলিন কেন? কি হয়েছে আমার মার? আমার কিছু হয়নি বাবা, সম্ভবত মার কিছু হয়েছে। রাতে ঘুমোচ্ছে না। এটা তো নর্মাল, সে রাতে কখনো ঘুমায় না। আমার ধারণা ঘুম এলেও জেগে থাকে। এরকম করতে করতে দেখবে একদিন খুব অসুস্থ হয়ে পড়বে। তা তো পড়বেই, কিন্তু তোর মাকে কে বুঝাবে? আমার সাধ্যের বাইরে। আমি চেষ্টা কম করিনি, অনেক চেষ্টা করেছি, এখন হাত ধুয়ে ফেলেছি। তোরা চেষ্টা করে দেখ কিছু করতে পারিস কিনা। মনে হয় না পারবি। তোর মার কথা বাদ দে, তোদের কথা বল। ছুটি কেমন লাগছে? একবার তো বলেছি বাবা, ভালো লাগছে। এখানে যা দেখার দেখেছিস? হুম। মনু মিয়ার দিঘি দেখেছিস? না, সেটা আবার কোথায়? সুরুজ মিয়াকে বললেই নিয়ে যাবে। নৌকায় যেতে হবে, এখান থেকে 3-4 মাইল হবে। বিরাট দিঘি, মোটামুটি বিরাটই আছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো পানি লাল, গাঢ় লাল। ভয়ে কেউ দিঘিতে নামে না। অদ্ভুত মিথ আছে দিঘি নিয়ে, সুরুজ মিয়া জানে নিশ্চয়ই। পানি লাল কেন বাবা? ঠিক জানি না, কে যেন বলেছিল লাল শৈবালের কারণে পানি হয়েছে লাল। এসব তোদের সায়েন্সের ব্যাপার, তোরাই তো ভালো জানবি। আমি আবার পাঠ্য বইয়ের বাইরে কিছু জানি না বাবা। শ্রাবণী হয়তো জানে, তার কাজই বই পড়া। কুয়াশা কেটেছে, স্পিডবোট চলে এসেছে, রওনা হতে দেরি হবে। সুরুজ মিয়া ছাতা আনতে গেছেন। রোদ চড়লে ছাতা না থাকলে কষ্ট হবে। শ্রাবণী বাইরে যাবার জন্যে তৈরি হয়েছে। আজ এই প্রথম সে শাড়ি পরল। নবনীকে বলল, তোমার মুক্তার কানের দুলজোড়া আমাকে দাও তো আপা। নবনী দুল পরিয়ে দিল।
শাহেদ বলল, শ্রাবণীকে তো আজ অদ্ভুত লাগছে। নবনী, দেখেছ কি অপূর্ব লাগছে শ্রাবণীকে? নবনী বলল, হ্যাঁ, অপূর্ব লাগছে। শাহেদ বলল, শাড়ি হচ্ছে অসম্ভব সুন্দর একটা পোশাক। শোনো শ্রাবণী, এখন থেকে তুমি সবসময় শাড়ি পরবে। শ্রাবণী বলল, আচ্ছা শাহেদ ভাই, আপনাকে একটা ধাঁধা জিজ্ঞেস করছি, বলুন তো দেখি। আমি, আপনি এবং একটি শাড়ি, এই তিন জিনিসের মধ্যে একটা সুন্দর মিল আছে। মিলটা কোথায়? শাহেদ অবাক হয়ে বলল, আমি তো মিল পাচ্ছি না। না ভাবলে পাবেন কি করে? ভেবে তারপর বলুন। আপা, তুমি বলতে পারবে? না, আমি বলতে পারবো না। শ্রাবণী হাসতে হাসতে বলল, মিলটা হলো তিনটুরই শুরুর অক্ষর হচ্ছে স। শ্রাবণী, শাহেদ এবং শাড়ি। নবনী ছোট বোনের দিকে তাকিয়ে আছে। সে কিছু একটা বলতে গিয়েও বলল না, নিজেকে সামলে নিল। শ্রাবণী বলল, আপা, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। এসো আমার সঙ্গে। কোথায় যাব? খানিকটা দূরে যেতে হবে, মিনিট 10 হাঁটতে হবে। ডাক বাংলোর ভেতর বলা যাবে না? না। শাহেদ বলল, আমি কি তোমাদের সঙ্গে আসতে পারি? না, বনে বনে কথা হবে, এখানে আপনার কোনো স্থান নেই। আমি সঙ্গে আসি, তোমাদের কথা বলার সময় না হয় দূরে সরে যাব। অসম্ভব, আপনাকে নেয়াই যাবে না। নবনী এবং শ্রাবণী হাঁটছে, কেউ কোনো কথা বলছে না। জংলা মতো একটা জায়গায় এসে শ্রাবণী থমকে দাঁড়ালো। আপার দিকে তাকিয়ে বলল, এখন এই বনের ভেতর ঢুকতে হবে। নবনী বলল, কথাগুলি কি বনের ভেতর ঢুকে বলবি? কথা না, তোমাকে একটা জিনিস দেখাবো। কি জিনিস? মারিয়া স্টোনের কবর। তুমি আমাকে অবিশ্বাস করেছিলে, তুমি ভেবেছিলে আমি মিথ্যা কথা বলছি। আমি সত্যি কথাই বলি আপা। কিছু কিছু মানুষ আছে যাদের সত্যি কথা মিথ্যার মতো মনে হয়। আমি সেরকম একজন। এসো, বনে ঢুকি। বেশি দূরে যেতে হবে না, অল্প কিছু দূর গেলেই দেখবে। নবনী ক্লান্ত গলায় বলল, আমি তোর কথা বিশ্বাস করেছি, আমি দেখতে চাচ্ছি না। তোমাকে দেখতে হবে, এত দূর এসে তুমি না দেখে যেতে পারবে না। তুই কেন আমার সঙ্গে এরকম করছিস? তুমি আমাকে মিথ্যাবাদী ভাববে, তা হবে না। আমি তোকে মিথ্যাবাদী ভাবছি না। এক সময় ভেবেছিলে। হ্যাঁ, এক সময় ভেবেছিলাম। আই এম সরি ফর দ্যাট। এসো আপা, 2 মিনিটের মাত্র পথ। চোরকাটা আছে, শাড়ি খানিকটা উপরে তুলতে হবে। ভয় নেই, কেউ দেখবে না। তারা কবরের কাছে এসে দাঁড়ালো। একটা কালো পাথরের ক্রস চিহ্ন, পেছনে কালো পাথরে খোদাই করা লেখা মারিয়া স্টোন। দীর্ঘ ইংরেজি কবিতা, এপিটাপ। প্রথম 2 লাইন, দ্য বেলস উইল রিং, দ্য বার্ডস উইল সিং। শ্রাবণী বলল, আপা দেখলে? হ্যাঁ, দেখলাম। শাহেদ ভাই সম্পর্কে যে কথাগুলি বলেছি সেগুলো যে সত্যি, তা কি তুমি বিশ্বাস করেছ? নবনী জবাব দিল না। শ্রাবণী বলল, পাখি দেখতে যাবার জন্যে আমরা সব তৈরি হয়ে আছি। এখন আমি যদি বলি, শাহেদ ভাই, আপনি আপাকে নিয়ে যান, আমার মচকানো পা আবার ব্যথা বেড়েছে, আমি যেতে পারবো না, তাহলে শাহেদ ভাই যাবে না, সে থেকে যাবে। আমি কি প্রমাণ করব? না। যা সত্যি তা স্বীকার করে নেয় কি ভালো না? আমি জানি এখন তোমার কষ্ট হচ্ছে, এটা কিন্তু অনেক ভালো। কষ্টটা বিয়ের পর হবার চেয়ে আগে হওয়াই ভালো। তুই চুপ কর। তারা নিঃশব্দে ডাকবাংলোয় ফিরে এলো। ডাকবাংলোর গেটের কাছে শাহেদ দাঁড়িয়ে আছে। তার মাথায় ক্রিকেট খেলোয়াড়দের মতো সাদা টুপি, তাকে সুন্দর দেখাচ্ছে। শাহেদ চেঁচিয়ে বলল, তোমরা এত দেরি করেছ? যাত্রার সব আয়োজন সম্পন্ন, ডাকবাংলোয় ঢোকার কোনো দরকার নেই। তোমরা এখান থেকে সরাসরি স্পিডবোটে উঠবে। তোমাদের ব্যাগ ট্যাগ সব তোলা হয়েছে, পানির বোতল নেওয়া হয়েছে, ফ্লাক্স ভর্তি চা নেওয়া হয়েছে। শ্রাবণী বলল, একটা ক্ষুদ্র সমস্যা হয়েছে শাহেদ ভাই। কি ক্ষুদ্র সমস্যা? হাঁটতে গিয়ে আমার মচকে যাওয়া পা গর্তে পড়েছে। আমার মুখ দেখে বোঝার উপায় নেই যে ব্যথায় আমি ছটফট করছি, কাজেই আমি যেতে পারছি না। আমাকে গরম পানিতে পা ডুবিয়ে বসে থাকতে হবে।
শাহেদ হতভম্ব গলায় বলল, সে কি? তাতে আপনাদের প্রোগ্রামের কোনো রকম হেরফের হবে না। আপনি আপাকে নিয়ে যাবেন, হইচই করে আসবেন। নবনী এক দৃষ্টিতে বোনের দিকে তাকিয়ে আছে, তার চোখের পলক পর্যন্ত পড়ছে না। শাহেদ বলল, 3জন মিলে যাব ঠিক করেছি, এখন 2জন যাব, তা কি করে হয়? তাছাড়া পাখি শিকারে তোমার আগ্রহই সবচেয়ে বেশি ছিল। আগ্রহ এখনো আছে। সুন্দর সুন্দর পাখি গুলি করে মেরে ফেলার দৃশ্য খুব ইন্টারেস্টিং হবার কথা, কিন্তু উপায় নেই, পায়ে দারুণ ব্যথা। শাহেদ বলল, তাহলে প্রোগ্রাম বাদ দেয়া যাক, তোমার পায়ের ব্যথা কমুক, তারপর যাব। আজই যেতে হবে এমন তো কোনো কথা নেই। নবনী, তুমি কি বলো? নবনী সহজ গলায় বলল, শ্রাবণীর পায়ের ব্যথাটাতে কিছুই নেই, ও ভালোই আছে। ও যাবে পাখি দেখতে, ও তোমার সঙ্গে তামাশা করছে। আমি যেতে পারবো না, আমার পাখি শিকার ভালো লাগে না। তাছাড়া মার শরীর খুব খারাপ, আমি মার সঙ্গে থাকবো। একজন ডাক্তার এলে মাকে দেখাবো। শাহেদ বলল, তুমি কি সত্যি যাবে না? না, তাতে অসুবিধা নেই, তুমি শ্রাবণীকে নিয়ে ঘুরে এসো। এরা কষ্ট করে এত আয়োজন করেছেন, এখন না যাওয়া ঠিক হবে না। শাহেদ বলল, সেটাও সত্যি। নবনী বলল, দেরি না করে তোমরা রওনা হয়ে যাও। নবনী ডাকবাংলায় ঢুকে পড়ল। কিছুক্ষণের মধ্যেই স্পিডবোট চালু করার ভটভট শব্দ কানে এলো। নবনী নিজের ঘরে শুয়ে আছে। ভুল বলা হলো, নিজের ঘর না, শ্রাবণীর ঘর। এই মুহূর্তে ডাকবাংলায় তার নিজের কোনো ঘর নেই। নবনীর ইচ্ছা করছে শ্রাবণীর মতো কোলবালিশ জড়িয়ে নিশ্চিন্ত মনে খানিকক্ষণ ঘুমিয়ে থাকে। খুব ক্লান্ত লাগছে। মন ক্লান্ত হলে শরীরও বোধহয় ক্লান্ত হয়ে যায়। ঘরটায় প্রচুর আলো। জানালার পর্দা সরিয়ে দিয়া ঘরে রোদ ঢুকছে, চোখে আলো লাগছে। চারদিক অন্ধকার করে শুয়ে থাকলে বোধহয় ভালো লাগতো। বিছানা থেকে উঠে পর্দা টেনে দিতে ইচ্ছে করছে না, আলসী লাগছে। আস্তে করে কে যেন দরজায় হাত রাখল। নবনী বলল, কে? জামিল সাহেব বললেন, আমি। এসো বাবা। জামিল সাহেব এসে ঢুকলেন, তার মুখও বিষণ্ণ। তিনি বললেন, হঠাৎ তোর আবার কি হলো? নবনী বিছানায় উঠে বসতে বসতে বলল, বুঝতে পারছি না, খুব ক্লান্ত লাগছে, খুব ঘুম পাচ্ছে, মনে হচ্ছে অনেক দিন আরাম করে ঘুমোচ্ছি না। বেড়াতে এসে সবাই একসঙ্গে অসুখ বাঁধিয়ে ফেলা তো কোনো কাজের কথা না। যাই হোক, আমি শামসুদ্দিনকে খবর দিয়েছি। শামসুদ্দিনকে? ডাক্তার, এমবিবিএস, শুনেছি ভালো ডাক্তার। নবনী বলল, বাবা চলো আমরা ঢাকায় চলে যাই, এখানে আর ভালো লাগছে না। জামিল সাহেব বললেন, সেটাই ভালো, আমিও একটু আগে তাই ভাবছিলাম। এখানে হঠাৎ বড় ধরনের কোনো অসুখ বিসুখ হলে মুশকিলে পড়ে যাব। নবনী, তুই শুয়ে না থেকে বরং উঠে বস, শুয়ে থাকলে অসুখে প্রশ্রয় দেয়া হয়। নবনী উঠে বসল। জামিল সাহেব বললেন, তুই তোর পরীক্ষার রেজাল্ট নিয়ে চিন্তিত না তো? না, আমার মনে হয় পরীক্ষার রেজাল্টের চিন্তায় তোকে আপসেট করে রাখছে। এত চিন্তা করতে নেই, যা হবার হবে। আমার ধারণা ভালোই হবে। নবনী হাসতে হাসতে বলল, পরীক্ষা ভালোই হবে। আমি পরীক্ষার সব প্রশ্নের জবাব জানি, অন্য কোনো প্রশ্নের জবাব জানি না। এর মানে কি? কোনো মানেই নেই বাবা, কথার কথা বললাম। জামিল সাহেব সিগারেট ধরাতে ধরাতে বললেন, ছুটি কাটানোর ব্যাপারে আমরা এখনো অভ্যস্ত হয়ে উঠিনি। ছুটি ব্যাপারটা বাঙালি কালচারে নেই। আমাদের ছুটি মানে মামার বাড়িতে গিয়ে কিছুদিন থেকে আসা। তার ফল এই হয়েছে যে সত্যিকার অর্থে ছুটি কাটানো বিষয়টা আমরা জানি না। বাইরে বেড়াতে এলে হাজারো সমস্যায় হাবুডুবু খাই। একজন রাতে ঘুমায় না, একজনের বিষণ্ণতা রোগ হয়, দরজা বন্ধ করে শুয়ে থাকে। নবনী বলল, তুমি কি আমার উপর রাগ করছো বাবা? না, রাগ করছি না। তুই যেমন কথার কথা বললি, আমিও কথার কথা বললাম। জামিল সাহেব উঠে পড়লেন। নবনী বলল, বাবা তুমি কি যাবার আগে জানালার পর্দাটা টেনে দিয়ে যেতে পারবে? পারবো। জামিল সাহেব জানালার পর্দা টেনে দিলেন, দরজা ভিজিয়ে দিয়ে গেলেন।
ঘর অবশ্যই পুরোপুরি অন্ধকার হলো না। এই ভালো। ঘুমনের জন্যে অন্ধকার ভালো। চুপচাপ শুয়ে থাকার জন্যে দরকার আধো আলো আধো অন্ধকার। মজার ব্যাপার হচ্ছে সাহেদের সঙ্গে তার পরিচয় এরকম আধো আলো এবং আধো অন্ধকারে। তারা তখন থাকতো শ্যামলী। জামিল সাহেব মন্ত্রী হননি, তবু বেশ ক্ষমতাবান মানুষ। বাড়িতে দারোয়ান আছে, মালি আছে, কুকুর আছে। একদিন বর্ষাকালে ভোর সন্ধ্যাবেলায় নবনী শুয়ে আছে, তার মাথা ধরেছে। মিলু বুয়া এসে বলল, একজন লোক আপনার সঙ্গে দেখা করতে আসছে। নবনী বিস্মিত হয়ে বলল, আমাদের ক্লাসের কোনো ছাত্র? জিজ্ঞেস করি নাই। জিজ্ঞেস করে এসো। আর ছাত্র যদি না হয় তাহলে জিজ্ঞেস করো আমার কাছে কি চায়। মিলু বুয়া ফিরে এসে জানালো, ছাত্র না, ভদ্রলোক একটা জরুরি কাজে এসেছেন। নবনী বিরক্ত হয়ে বলল, আমার সঙ্গে কারোরই কোনো জরুরি কাজ নেই, চলে যেতে বলো। মিলু বলল, আপনি নিচে গেলে ভালো হয় আফা, সাথে অত বড় একটা ছবি নিয়ে আসছে। নবনী নিচে নামলো। বসার ঘরে ঢুকে প্রথমে যে জিনিসটা চোখে পড়ল তা হলো বিশাল একটা পেন্টিং। বর্ষার ছবি। আকাশে ঘন কালো মেঘ, খোলা প্রান্তরে কয়েকটা তাল গাছ। ছবিটা দেখেই মনে হচ্ছে এই বুঝি বৃষ্টি নামলো। ছবি থেকে চোখ ফেরানো কষ্ট। এত সুন্দর ছবি যে নিয়ে এসেছে সেই মানুষটা দাঁড়িয়ে আছে। সুন্দর চেহারা, ভদ্র একজন যুবক, মেরুন রঙের একটা হাফ শার্ট, সাদা প্যান্ট। মানুষটা হাসছে খুব সুন্দর করে। নবনী বলল, কি ব্যাপার? যুবক বলল, আমার নাম শাহেদ। ছবিটা কি আপনার পছন্দ হয়েছে? খুব সুন্দর ছবি। ছবি নিয়ে এসেছেন কেন? ছবি যদি আপনার পছন্দ হয় আপনি কিনতে পারেন, আমাকে ছবির সেলসম্যান বলতে পারেন। নবনী বিস্মিত হয়ে বলল, আপনি কি মানুষের বাড়ি বাড়ি ছবি বিক্রি করেন? অনেকটা তাই। এই ছবি কি আপনার আঁকা? আমার বন্ধুর আঁকা। আমি ছবি আঁকতে পারি না। ভালো ছবি মন্দ ছবিও বুঝি না। দাম কত? আমার বন্ধু 10,000 টাকা চাচ্ছে। কি সর্বনাশ! 10,000 টাকা শুনে কি সর্বনাশ বলা কি ঠিক হচ্ছে? এই টাকা তো আপনাদের কাছে কিছুই না। নবনী হেসে ফেলে বলল, আমার বাবার কাছে সম্ভবত কিছুই না, কিন্তু আমার কাছে অনেক টাকা। এই মুহূর্তে আমার কাছে 200 টাকা আছে। যাই হোক, আপনি ছবি রেখে যান, আমি বাবাকে জিজ্ঞেস করব। কবে খোঁজ নিতে আসবো? কাল আসুন। জি আচ্ছা। শ্রাবণী সব শুনেই বলেছে, আপা, ওই ভদ্রলোক তোমার কাছে ছবি বিক্রি করতে আসেনি। ছবি বিক্রি করতে এলে বাবার কাছেই আসতেন। তিনি তোমার কাছেই এসেছেন। মিলু বুয়াকে বলেছেন, এ বাড়ির বড় মেয়ে নবনীকে ডাক। তিনি তোমার নাম জেনেই এসেছেন। আমার ধারণা ভদ্রলোক তোমাকে কোথাও দেখেছেন। দেখার পরেই তার মাথা খারাপের মতো হয়েছে। সেটাই স্বাভাবিক। তিনি তোমার সঙ্গে পরিচিত হবার জন্যে সুন্দর একটা অজুহাত বের করেছেন। 10,000 টাকা খরচ করে নিজেই ছবিটা কিনেছেন। নবনী বলল, তোর রিসেন্টলি পড়া কোন উপন্যাসে কি এরকম কিছু আছে? হুম, নেই। তবে আমার অনুমান সত্যি। বাজি রাখতে চাও? 500 টাকা বাজি। 500 না, 200 টাকা বাজি। আমার কাছে 200 টাকা আছে। বেশ, 200 টাকা। শ্রাবণী বাজি জিতে গেল। সব বাজিতেই সে জিতে যায়। বাজির ভাগ্য সবার ভালো থাকে না। দরজায় টোকা পড়ছে। নবনী বলল, কে? মিলু বলল, বড় আফা, আম্মা আপনারে ডাকে। নবনী দরজা খুলে বের হয়ে এলো। জাহানারা ভেতরের বারান্দায় বেতের চেয়ারে বসে আছেন। তার মুখ শুকনো, চোখ লাল, তার মাথার চুল ভেজা, মাথা দপদপ করছিল। কিছুক্ষণ আগেই মাথায় পানি ঢেলেছেন, চুল শুকায়নি। নবনী বলল, ডেকেছ মা? জাহানারা বললেন, তোর কি হয়েছে? নবনী বলল, কিছু হয়নি তো। আমার কাছে লুকাবি না, বল কি হয়েছে। নবনী চুপ করে রইল। জাহানারা বললেন, শ্রাবণী কেন এমন সেজে গুজে হাসতে হাসতে গেল? আর তুই কেন দরজা বন্ধ করে বিছানায় শুয়ে আছিস? নবনী মার দিকে তাকিয়ে রইল। জাহানারা ক্লান্ত গলায় ডাকলেন, মিলু, মিলু। মিলু ছুটে এলো। জাহানারা বললেন, আমাকে মাথা ধরার ওষুধ এনে দে, প্রচণ্ড মাথা ধরেছে।
নবনী বলল, মা, তুমি শুয়ে থাকো। তোমাকে দেখেই মনে হচ্ছে তোমার খুব শরীর খারাপ। জাহানারা উঠে দাঁড়ালেন। তিনি ঠিকমতো পা ফেলতে পারছেন না। নবনী এসে জাহানারার হাত ধরল। জাহানারা বললেন, তোকে আমি কিছু কথা বলবো, তুই আয় আমার সঙ্গে। স্পিডবোটের মেশিন বিকল হয়েছে। স্টার্ট দিলে ভটভট শব্দ ঠিকই হয়, প্রোপেলার ঘুরে না। সুরুজ মিয়া বললেন, এ তো বড়ই যন্ত্রণা হলো। স্পিডবোটের চালক প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে, তার গা বেয়ে ঘাম পড়ছে, কোনো কাজ হচ্ছে না। তারা মাঝ নদীতে থেমে আছে, অল্প বাতাস আছে, নৌকা দুলছে। শ্রাবণী বলল, আমার তো এই অবস্থাটা ভালো লাগছে। ভটভট শব্দে মাথা ধরে গিয়েছিল। চেয়ারম্যান চাচা। জি আম্মা। আপনি এক কাজ করুন, আমাদের দুজনকে নামিয়ে দিন। আমরা চায়ের ফ্লাস্ক, খাবার দাবার নিয়ে এখানেই নেমে যাই। আপনারা দেখুন কিছু করতে পারেন কি না। করতে না পারলেও ক্ষতি নেই। শাহেদ ভাই, স্পিডবোট চালু না হলে আপনার কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। সুরুজ মিয়া বললেন, ফিরতে খুব সমস্যা হবে আম্মা। বেজায় সমস্যা। ফিরতে হবে উজানে। শাহেদ বলল, ফেরার সময় আসুক, তখন দেখা যাবে। তারা নেমে পড়ল। শ্রাবণী বলল, চলুন শাহেদ ভাই, আমরা কোনো একটা গাছের নিচে বসি। আপনার দায়িত্ব হচ্ছে সুন্দর একটা গাছ খুঁজে বের করা। আপনি ক্যামেরা এনেছেন না? এনেছি। তাহলে চুপচাপ বসে আছেন কেন? ছবি তুলুন। ইস, আমার দারুণ লাগছে। তোমার পায়ের ব্যথা কি সেরে গেছে? সারেনি এখনো, ব্যথা নিয়েই হাঁটছি। আর আপনি এমনি মানুষ যে একবার ভদ্রতা করেও বলেননি। শ্রাবণী, আমার হাত ধরে ধরে হাঁটো। নাকি আপনি চান না আমি আপনার হাত ধরি? শাহেদ বলল, কষ্ট করার কোনো দরকার নেই, আমার হাত ধরো। এটা বলতে গিয়ে আপনার গলা কিন্তু কেঁপে গেছে শাহেদ ভাই। গলা কাঁপবে কেন? শ্রাবণী খিলখিল করে হাসছে। শাহেদ বলল, দেখি আমার হাত ধরো তো। শ্রাবণী বলল, কেউ আবার কিছু মনে করবে না তো? আমাদের স্পিডবোটের চালককে দেখুন, কেমন ড্যাব ড্যাব করে তাকাচ্ছে। তাতে কিচ্ছু যায় আসে না। শাহেদ বলল, তোমাকে এত খুশি খুশি লাগছে কেন? জানি না কেন। জ্বর আছে বলেই হয়তো। গায়ে জ্বর থাকলে আমার খুব ফুর্তি লাগে। তুমি অদ্ভুত মেয়ে। শ্রাবণী শাহেদের হাত ধরল। শাহেদ বলল, তোমার হাত এমন গরম কেন? জ্বর এসেছে, এই জন্য গরম। শাহেদ ভাই, আপনি কি জানেন যে আমার মধ্যে ভালুক স্বভাব খুবই প্রবল? সেটা আবার কি? ভালুকদের ঝপ করে জ্বর আসে, আবার ঝপ করে চলে যায়। আমার এখন জ্বর এসেছে, আবার চলেও যাবে। তারা একটা শিমুল গাছের কাছে এসে দাঁড়ালো। শ্রাবণী বলল, এই গাছটা আমার পছন্দ হয়েছে। আসুন, এই গাছের নিচে বসে চা খাওয়া যাক। শাহেদ বলল, গাছটা কাঁটায় ভর্তি। শ্রাবণী বলল, কাঁটা ভর্তি গাছই আমার ভালো লাগে। গোলাপ গাছও কাঁটা ভর্তি। শাহেদ ভাই, হুম, আপনি কি আপাকে বিয়ের ব্যাপারে সব ঠিকঠাক করে ফেলেছেন? কেন বলো তো? এমনি জিজ্ঞেস করছি। শাহেদ চুপ করে রইল। শ্রাবণী বলল, সব ঠিকঠাক করে ফেলে ভিন্ন কথা, ঠিকঠাক করে না ফেলে নিজেকে ভালো করে জিজ্ঞেস করুন, আপার জন্যে আপনি কতখানি ভালোবাসা আলাদা করে রেখেছেন। শাহেদ বলল, ওই প্রসঙ্গ থাক। ওই প্রসঙ্গ থাকবে কেন? আপনার কি মনে হয় না ওই প্রসঙ্গটা খুব জরুরি? আজ থাক, অন্য সময় আলাপ করব। আজ হইচই করতে এসেছি, চলো হইচই করি। শ্রাবণী কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলল, আপাকে ফেলে এসে আপনি যে আমার সঙ্গে হইচই করছেন, আপনার খারাপ লাগছে না? আচ্ছা শ্রাবণী, তুমি কি শুরু করেছো বলো তো? চা দাও, চা খাই। শ্রাবণী বলল, আসুন, গান শুনতে শুনতে চা খাই। শাহেদ বিস্মিত হয়ে বলল, তুমি গান গাইবে? গান জানো তুমি? মোটামুটি জানি, তবে না জানার মতোই। দরজা বন্ধ করে যখন গান গাই তখন মনে হয় ভালোই তো হচ্ছে। খোলা মাঠে গান কেমন লাগবে জানি না, রিস্ক নিতে চাচ্ছি না। আমি কাঁধের ঝোলায় একটা ক্যাসেট প্লেয়ার নিয়ে এসেছি। আপনার কি ধরনের গান পছন্দ? রবীন্দ্রসঙ্গীত না ধুমধারাক্কা?
আমার কাছে সবই আছে। শ্রাবণী গান দিয়ে দিল। অরুন্ধতী হোমের গলায় অপূর্ব গান। ওকে ধরিলে তো ধরা দেবে না, ওকে দাও ছেড়ে দাও ছেড়ে, এ কি খেলা মোরা খেলেছি, শুধু নয়নের জল ফেলেছি। শাহেদ অবাক হয়ে দেখল শ্রাবণীর চোখ ভিজে উঠেছে। সে অবাক হয়ে শ্রাবণীর দিকে তাকিয়ে রইল। কি অপূর্ব লাগছে এই শ্যামলা মেয়েটিকে। শ্রাবণীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। সে অশ্রু জল লুকানোর কোনো চেষ্টা করছে না। জাহানারার ঘর অন্ধকার। তিনি দরজা জানালা সব নিজের হাতে বন্ধ করেছেন। নবনী অন্ধকার ঘরে তার মার পাশে বসে আছে। তার কেমন ভয় ভয় লাগছে। তার মনে হচ্ছে মা যেন ঘোরের জগতে চলে যাচ্ছেন, কথাবার্তা ছাড়া ছাড়া। মার মধ্যে কি কোনো পাগলামি ভর করেছে? কেমন তীক্ষ্ণ গলায় কথা বলছেন, যেন মা না, অন্য কেউ। নবনী বলল, এরকম করছে কেন? তোকে একটা কথা বলবো। এমন কি কথা যে বলার জন্যে দরজা বন্ধ করতে হবে? কিছু কথা আছে অন্ধকারে বলতে হয়, আলোতে বলা যায় না। মা, আমি শুনতে চাচ্ছি না। তোকে শুনতে হবে। মা প্লিজ, আমি শুনতে চাচ্ছি না, আমার ভয় লাগছে। জাহানারা তীব্র গলায় বললেন, ভয় আমারও লাগছে। জীবনটা কাটিয়ে দিয়েছি ভয়ে ভয়ে। আর ভালো লাগছে না। আমি মুক্তি চাই। আমি আরাম করে ঘুমোতে চাই। কত রাত আমি ঘুমোই না, তুই জানিস? মা তুমি শুয়ে থাকো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। তুই আমাকে ঘুম পাড়াবি? তুই? জাহানারা উঠে বসলেন। হর হর করে বিছানা ভাসিয়ে বমি করলেন। নবনী ভয় পেয়ে ডাকল, মিলু বুয়া, মিলু বুয়া। জাহানারা কঠিন গলায় বললেন, ওকে এখন ডাকিস না, আমার কথা শেষ হোক, তারপর ডাকবি। শোন নবনী, ওই মিলুর বাচ্চা কাচ্চা কেন হয় না জানিস? 11 বছর হলো বিয়ে হয়েছে, কোনো ছেলেপুলে নেই, হবেও না কোনো দিন। কেন? তুই শোন। মা প্লিজ। খবরদার, প্লিজ বলবি না। খবরদার বললাম, আমার কথা শেষ করতে দে। মিলুর যখন 17 বছর বয়স, তখন ওর পেটে বাচ্চা এসে গেল। তোর অতি ব্যস্ত বাবা নিজে তাকে ডাক্তারের কাছে নিয়ে গেল, বাচ্চা নষ্ট হলো। তোর বাবার বুদ্ধি তো খুব বেশি, কাজেই বুদ্ধি করে লাইগেশন করিয়ে নিয়ে আনলো। এতে খুব সুবিধা, ছেলেপুলে হবার ভয় নেই, যন্ত্রণা নেই। বুঝতে পারছিস কিছু? কাল রাতের কথা শুনবি? কাছে আয়, কানে কানে বলি। নীলু আমার মাথা টিপে দিচ্ছিল, তোর বাবা তাকে আমার ঘর থেকে ডেকে নিয়ে গেল। কোনো রকম লজ্জা নেই, কোনো সংকোচ নেই, স্বাভাবিক একটা ব্যাপার। এই স্বাভাবিক ব্যাপার রাতের পর রাত, বছরের পর বছর চলছে। আমরা যখন বাইরে কোথাও যাই, মিলুকে সঙ্গে নিতে হয়। নবনী, আমার কথা বুঝতে পারছিস রে বোকা মেয়ে? জাহানারা আবারও হরহর করে বমি করলেন। নবনী ফিসফিস করে বলল, মা তুমি অসুস্থ। জাহানারা বললেন, হ্যাঁ আমি অসুস্থ, বাকি সবাই সুস্থ। তোর বাবা সুস্থ, তুই সুস্থ, শ্রাবণী সুস্থ, শুধু আমি বাদ পড়ে আছি। শুধু আমি। আমার চিকিৎসা দরকার, আমার খুব ভালো চিকিৎসা দরকার। মা প্লিজ। খবরদার আমার কাছে আসবি না। যা, দরজা খোল। তোর বাবাকে ডেকে আন, পুলিশ দুটাকে ডেকে আন, আনসারদেরকে ডেকে আন, চেয়ারম্যান সুরুজ মিয়াকে আন, যে যেখানে আছে সবাইকে ডাক। আমি সবাইকে বলবো, জনে জনে ডেকে বলবো। তারপর ঘুমোবো, আরাম করে ঘুমোবো। ঘুমে আমার চোখ বন্ধ হয়ে আসে, কিন্তু আমি ঘুমোতে পারি না। দরজায় শব্দ হচ্ছে। মিলু ক্ষীণ গলায় ডাকলো, আম্মা দরজা খুলেন। কি হয়েছে আম্মা? জাহানারা চাপা গলায় বললেন, মেয়েটা আমারে আম্মা ডাকে, মিষ্টি করে আম্মা ডাকে। দরজা খুলে দে নবনী, আমার মেয়ের জন্যে দরজা খুলে দে। নবনী দরজা খুলে বের হয়ে এলো। তার সারা শরীর থরথর করে কাঁপছে। নবনীর পেছনে পেছনে জাহানারা বের হয়ে এলেন। উঁচু গলায় বললেন, তোমরা সবাই কোথায়? আমার কথা শুনে যাও। আসো সবাই, আসো, খুবই মজার গল্প, হি 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 হি।
নবনী একা একা বটগাছের গুড়ির বাঁধানো অংশে বসে আছে। রাত অনেক হয়েছে, আকাশে চাঁদ উঠেছে, চারদিকে সুন্দর জোছনা। নবনীর মনে হচ্ছে সে একটা দুর্গের ভেতর আছে, বৃক্ষের দুর্গ। এই দুর্গ ভেদ করে কেউ তার কাছে আসতে পারবে না। ক্রমাগত ঝিঁকি ডাকছে, শীতের বাতাস বইছে। নবনীর ঘুম পাচ্ছে, তার খুব ইচ্ছে করছে এখানে ঘুমিয়ে পড়তে। এত ক্লান্তি লাগছে, কিন্তু তার মন শান্ত। মনে হচ্ছে তার কোনো দুঃখবোধ নেই। সে কি নিজেই গাছ হয়ে যাচ্ছে? গাছদের জীবনে নিশ্চয়ই কোনো তীব্র দুঃখবোধ থাকে না। আপা, নবনী তাকালো। শ্রাবণী এসেছে। সে আসবে নবনী জানতো। সে শ্রাবণীর জন্যেই অপেক্ষা করছিল। শ্রাবণী এসে বসল বোনের পাশে। নবনী বলল, দেখেছিস কি সুন্দর? শ্রাবণী বলল, হ্যাঁ। নবনী বলল, ইংরেজির ওই অধ্যাপক ভদ্রলোকের মতো আজ সারা রাত আমি এখানে বসে জ্যোৎস্না দেখব। শ্রাবণী বলল, আমিও দেখব। আমি তোমার জন্যে চাদর নিয়ে এসেছি আপা। নাও, চাদরটা গায়ে দাও। নবনী কোনো আপত্তি করল না, চাদর গায়ে দিল। শ্রাবণী বলল, আপা শোনো, আমার দিকে তাকাও। আমার দিকে তাকিয়ে একটা কথা শোনো। নবনী তাকালো। শ্রাবণী খুব সহজ স্বরে বলল, এই পৃথিবীতে তোমার চেয়ে বেশি আমি কাউকে পছন্দ করি না। তুমি যে কত ভালো একটা মেয়ে তা শুধু আমি জানি, আর কেউ জানে না। কেউ কোনোদিন জানবেও না। আমি কি তোমাকে কষ্ট দিতে পারি আপা? ভুলেও ভেবো না তোমার প্রিয়জনকে আমি কেড়ে নেব। তোমার যে প্রিয় সে আমারও প্রিয়। নবনী ছোট্ট করে নিঃশ্বাস ফেলল। শ্রাবণী বলল, আমি তোমার জন্যে অসম্ভব সুন্দর একটা জীবন চাই। এমন সুন্দর জীবন যা শুধু গল্পে উপন্যাসে পাওয়া যায়। আমি কখনো চাই না তোমার জীবনটা মার মতো হয়। আমি যা করেছি এই জন্যেই করেছি। তোমার যত ভ্রান্তি ছিল সব দূর করে দিলাম। এমনিতে তুমি কিছু বুঝতে পারছিলে না, কাজেই খুব কঠিনভাবে তোমাকে বুঝিয়ে দিলাম। মার ব্যাপারটা তুই জানতি? কেন জানবো না আপা? আমার অনেক বুদ্ধি। নবনী কাঁদতে কাঁদতে বলল, আমি এত বোকা হয়েছি কেন রে শ্রাবণী? আল্লাহ কেন আমাকে এত বোকা করে বানালো? নবনী ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। শ্রাবণী তার বোনকে শক্ত করে দুহাতে জড়িয়ে ধরে রেখেছে। শ্রাবণীকে এখন একটা বৃক্ষের মতোই লাগছে, যেন সে বোনের চারদিকে কঠিন দেয়াল তুলে দিয়েছে। যেন এই দেয়াল ভেদ করে পৃথিবীর কোনো মালিন্য নবনীকে স্পর্শ করতে না পারে। আকাশ থেকে জ্যোৎস্না গলে গলে পড়ছে। শীতের বাতাসে যেন সেই জ্যোৎস্না ভাসতে ভাসতে ছড়িয়ে পড়ছে চারদিকে। শ্রাবণী ফিসফিস করে বলল, কাঁদে না আপা, কাঁদে না। এতক্ষণ শুনছিলেন তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে এর শেষ পর্ব। একটা অনুভব শেষ হলো, কিন্তু তার রেশ রয়ে যাবে অনেক দিন। আপনি ছিলেন এই আবেগময় গল্প ভ্রমণের সাথী। এর জন্য আন্তরিক ধন্যবাদ। গল্প ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে জানান, আর কমেন্টে লিখে ফেলুন আপনার অনুভূতি। চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ সামনে আসছে আরও নতুন গল্প, নতুন অনুভব। সাকিব স্টোরি লাউঞ্জের পক্ষ থেকে জানাই ভালোবাসা ও কৃতজ্ঞতা। ভালো থাকুন, গল্পের সুরে থাকুন। ধন্যবাদ সবাইকে।